2016 সালের একদম সাধারণ একটা উইকেন্ড। বাইরে থেকে সব কিছুই স্বাভাবিক, যেন আর 5টা দিনের মতোই যাবে। কিন্তু ঠিক এই নীরবতার আড়ালে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এমন একটা অপারেশন, যা কয়েক ঘন্টার মধ্যে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক থেকে কোটি কোটি ডলার অদৃশ্য করে দেবে। আর প্রথম দিকে কেউ বুঝতেও পারবে না কিভাবে সেটা সম্ভব হলো। বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মচারী প্রতিদিনের মতোই অফিসে ঢুকেছিল। উইকেন্ড বলে উপস্থিত ছিল শুধু এসেন্সিয়াল স্টাফ, যারা মূলত ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন মনিটর করে। তাদের কাছে এটা ছিল রুটিন দিন, সিস্টেম চেক, কিছু নর্মাল ট্রানজ্যাকশন, তারপর বাড়ি ফেরা। কিন্তু সেই রুটিন ভেঙে গেল খুব দ্রুত। তারা লক্ষ্য করলো ব্যাংকের একটি প্রিন্টার থামছেই না, একের পর এক কাগজ বের হচ্ছে। প্রথমে মনে হলো হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু, কিন্তু কয়েক মিনিট পর যখন কাগজগুলো হাতে নেওয়া হয়, তখনই ঘরের ভিতরের বাতাস বদলে গেল। প্রতিটা ট্রানজ্যাকশন রিসিপ্টে লেখা $1 বিলিয়ন ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর হঠাৎ সবাই একসাথে নড়ে চড়ে বসে। সিস্টেম চেক করা হলো, আর তখনই ধরা পড়ল $81 মিলিয়ন ইতিমধ্যেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। এটা কোনো গ্লিচ না, এটা ডেলিবারেটলি কেয়ারফুলি প্ল্যান্ড আর ভয়ঙ্করভাবে প্রিসাইজ একটা সাইবার অ্যাটাক। এই ট্রানজ্যাকশনগুলো হয়েছিল সুইফট নেটওয়ার্কের মাধ্যমে, যেটা পৃথিবীর সবচেয়ে সিকিউর ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম হিসেবে পরিচিত। সাধারণভাবে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে হলে এই নেটওয়ার্কই ব্যাকবোন হিসেবে কাজ করে। তাই প্রথমে সবার মনে হলো সুইফট হ্যাক হয়েছে, কিন্তু দ্রুতই পরিষ্কার হয়ে গেল না, সুইফট ইনট্যাক্ট। তাহলে ব্রিচ কোথায় হলো? উত্তরটা যত সহজ, তত্ত্বটাই অস্বাভাবিক। সিস্টেম নয়, মানুষ হ্যাক হয়েছে। এই চুরি শুরু হয়েছিল অনেক আগে, প্রায় 1 বছর আগে। হ্যাকাররা সরাসরি ফায়ারওয়াল ভাঙেনি, তারা ব্যবহার করেছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষের ট্রাস্ট, হ্যাবিট, কিউরিওসিটি এক্সপ্লোর করার কৌশল। তারা ব্যাংকের প্রায় 40 জন কর্মচারীর তথ্য জোগাড় করেছিল। কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, কার কী রোল, কার সঙ্গে কার যোগাযোগ আছে। তারপর তাদের কাছে পাঠানো হয় কেয়ারফুলি ক্রাফটেড ইমেল, যেগুলো এতটাই রিয়েল দেখতে যে সন্দেহ করার কোনো প্রশ্নই ছিল না। কেউ জব অ্যাপ্লাই করেছে, কেউ রেফারেন্স চাইছে, সাথে একটা ফাইল, একটা সিভি। দেখতে হার্মলেস, কিন্তু কেউ যখন সেই ফাইল ওপেন করতো, তখনই সাইলেন্টলি ইনস্টল হয়ে যেত একটা সফিস্টিকেটেড ম্যালওয়্যার। কোনো অ্যালার্ট না, কোনো ওয়ার্নিং না, সব কিছুই নর্মাল দেখাচ্ছিল। কিন্তু সেই মুহূর্ত থেকে সিস্টেমের কন্ট্রোল ধীরে ধীরে হ্যাকারদের হাতে চলে যেতে শুরু করে। এই ম্যালওয়্যার কিবোর্ড ইনপুট রেকর্ড করতে পারত, স্ক্রিন ক্যাপচার করতে পারত, এমনকি রিমোট অ্যাক্সেস দিয়েও কম্পিউটার কন্ট্রোল করতে পারত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা নিজেকে হাইড করে রাখত, যেন কেউ টেরই পায় না। কয়েকদিনের মধ্যে ইনফেকশন পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। তারপর শুরু হয় একদম সাইলেন্ট ফেজ অবজারভেশন। হ্যাকাররা তাড়াহুড়ো করেনি, তারা মাসের পর মাস সিস্টেমের ভিতর থেকে সব কিছু শিখেছে। কে কখন লগ ইন করে, কোন কম্পিউটার ক্রিটিক্যাল, কোথায় সিকিউরিটি গ্যাপ আছে। ধীরে ধীরে তারা পৌঁছে যায় সেই কম্পিউটারে যেটা আসলে তাদের টার্গেট, যেখান থেকে সুইফট ট্রানজ্যাকশন ইনিশিয়েট করা যেত। এখন তাদের কাছে সব আছে, লগ ইন ক্রিডেন্সিয়ালস, সিস্টেম প্যাটার্ন, ওয়ার্কফ্লো। তবুও তারা অপেক্ষা করে, কারণ তারা জানতো পারফেক্ট টাইমিং ছাড়া এই প্ল্যান ফেল করবে। আর সেই টাইমিং তারা খুঁজে পায় ক্যালেন্ডারের ভিতরে, বৃহস্পতিবার রাত। কারণ এরপর একটা চেন অফ হলিডে শুরু হবে, যেটা 3টে দেশকে একসাথে ডিসকানেক্ট করে দেবে। বাংলাদেশে শুক্রবার শনিবার ছুটি, আমেরিকায় শনিবার রবিবার ছুটি, আর ফিলিপিনে চাইনিজ নিউ ইয়ারের জন্য এক্সটেন্ডেড হলিডে। মানে প্রায় 4 দিন কোনো এফেক্টিভ কমিউনিকেশন সম্ভব হবে না। এই সাইলেন্ট উইন্ডোটাই ছিল তাদের মাস্টার স্ট্রোক। বৃহস্পতিবার রাত প্রায় 8:30 নাগাদ, যখন অফিস পুরো ফাঁকা, তখন হ্যাকাররা রিমোট অ্যাক্সেস দিয়ে সিস্টেমে ঢুকে পড়ে। এবার তারা শুরু করে আসল কাজ। একের পর এক ট্রানজ্যাকশন রিকোয়েস্ট তৈরি করা হয়, মোট 35টা। সবগুলো পাঠানো হয় ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউ ইয়র্কে, যেখানে বাংলাদেশের রিজার্ভ ফান্ড রাখা ছিল। টোটাল অ্যামাউন্ট প্রায় $951 মিলিয়ন। এই রিকোয়েস্টগুলো এতটাই পারফেক্ট ক্রাফটেড ছিল যে ফেডারেল রিজার্ভ এগুলোকে ইনিশিয়েট করে দেয়, কারণ এগুলো এসেছিল অথেন্টিক সুইফট অথেন্টিকেশন দিয়ে। কিন্তু ঠিক তখনই ঘটে আসে এমন একটা ঘটনা যেটা পুরো অপারেশনকে অর্ধেক ভেঙে দেয়। 35টার মধ্যে মাত্র 4টা ট্রানজ্যাকশন পাস হয়, $81 মিলিয়ন ট্রান্সফার হয়ে যায়। বাকি 31টা হঠাৎ করে হোল্ড হয়ে যায়, কারণ একটা শব্দ,
জুপিটার। সিস্টেম দেখে সেটা সন্দেহ করে, ভেবে নেয় এটা ইরানের একটা স্যামসাং এন্টিটির সাথে যুক্ত, যদিও বাস্তবে কোনো কানেকশন ছিল না, কিন্তু সেই সন্দেহই যথেষ্ট ছিল ট্রানজ্যাকশন থামানোর জন্য। এই ছোট্ট কোইন্সিডেন্স বাংলাদেশকে প্রায় $870 মিলিয়ন ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়। হ্যাকাররা তখনও সিস্টেমে অ্যাক্টিভ ছিল, তারা প্রায় 7 ঘন্টা ওয়েট করেছিল। এই সময়টা ছিল ক্রিটিক্যাল, কারণ ফেডারেল রিজার্ভ তখনও কিছু ট্রানজ্যাকশন রিভিউ করছিল। তারা বাংলাদেশ ব্যাংকে সুইফট মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করেছিল এই ট্রান্সফারগুলো কি লেজিট, কিন্তু হ্যাকাররা সেই মেসেজের রিপ্লাই দেওয়ার আগেই লগ আউট করে দেয়। তারা যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে হয়তো একটা সিম্পল ইয়েস রিপ্লাই দিয়ে বাকি 31টা ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করা যেত। সিস্টেম থেকে বের হওয়ার আগে তারা একটা স্মার্ট কাজ করে, সব ট্রানজ্যাকশন লগ ডিলিট করে দেয় আর প্রিন্টার ডিসেবল করে দেয় যাতে কোনো ফিজিক্যাল প্রুফ না থাকে। ফলে শুক্রবার যখন স্টাফ আসে তারা কিছুই বুঝতে পারে না, প্রিন্টার বন্ধ, সিস্টেম নর্মাল। তারা ভাবে এটা একটা সিম্পল টেকনিক্যাল প্রবলেম। কিন্তু শনিবার যখন প্রিন্টার ঠিক করা হয় তখন একসাথে সব রিসিপ্ট বের হয়, আর তখনই সত্যিটা সামনে আসে। $81 মিলিয়ন পৌঁছে গেছে ফিলিপিন্সের এক ব্যাংকে, যেখানে আগে থেকেই ফেক অ্যাকাউন্ট খোলা ছিল, আর সেখানে ছিল ইনসাইডার হেল্প, এক ব্যাংক ম্যানেজার মায়া স্যান্টোস ডিগুইটো। টাকা অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে দ্রুত ক্যাশে কনভার্ট করা হয়, বড় বড় বক্সে ভরা হয়, গাড়িতে তোলা হয় আর নিয়ে যাওয়া হয় ক্যাসিনোতে, কারণ ক্যাসিনো হলো পারফেক্ট লন্ডারিং গ্রাউন্ড। এখানে ক্যাশ ফ্লো হিউজ, ট্র্যাকিং মিনিমাল। টাকাগুলো চিপসে কনভার্ট করা হয়, তারপর আবার ক্যাশে ফিরে আসে, কিন্তু তখন সেটা আবার আগের টাকা থাকে না। এই প্রসেসটাই মানি লন্ডারিং। হ্যাকাররা টাকাটা কয়েকজনের মধ্যে ভাগ করে দেয়, তারা নিজেদের মধ্যেই খেলে, ফলে টাকা বাইরে যায় না, শুধু আইডেন্টিটি চেঞ্জ হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক তখন ফ্র্যান্টিক হয়ে যোগাযোগ করার চেষ্টা করছে। ফেডারেল রিজার্ভ, ফিলিপিন ব্যাংক সব জায়গায়, কিন্তু হলিডের কারণে কোনো ইমিডিয়েট রেসপন্স পাওয়া যাচ্ছে না। তারা ইমেল পাঠায় অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য, কিন্তু সময় চলে গেছে। যখন যোগাযোগ সম্ভব হয় তখন প্রায় সব টাকা অলরেডি উইথড্র হয়ে গেছে। এরপর শুরু হয় ইনভেস্টিগেশন। সাইবার সিকিউরিটি এক্সপার্টরা ম্যালওয়্যার অ্যানালাইসিস করে দেখে এটা আগের একটা বড় অ্যাটাক, এর সাথে ম্যাচ করছে শনি হ্যাক। আর সেই অ্যাটাকের পিছনে ছিল লাজারাস গ্রুপ, একটা হাইলি সফিস্টিকেটেড হ্যাকিং গ্রুপ যাদের কানেকশন আছে বলে মনে হয় নর্থ কোরিয়ার সাথে। এই গ্রুপ শুধু ফাইন্যান্সিয়াল ক্রাইম করে না, তারা গ্লোবাল লেভেলে সাইবার অ্যাটাক চালায়, যেমন ওয়ানাক্রাই র্যানসামওয়্যার, যা হাজার হাজার সিস্টেম লক করে দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক হ্যাকের ক্ষেত্রেও তাদের ইনভলভমেন্ট স্ট্রং সাসপিশন হিসেবে উঠে আসে। কিন্তু এত বড় অপারেশনের পরেও আসল হ্যাকাররা ধরা পড়ে না, শুধু মায়া ধরা পড়ে, আর তাকে দেওয়া হয় দীর্ঘ কারাদণ্ড, আর বাকিরা তার আজও অদৃশ্য। এই পুরো ঘটনাটা একটা কঠিন সত্য সামনে আনে, সবচেয়ে সিকিউর সিস্টেমও ভেঙে পড়তে পারে যদি একজন মানুষ ভুল করে। সিকিউরিটি শুধু ফায়ারওয়াল বা এনক্রিপশন না, সিকিউরিটি হলো অ্যাওয়ারনেস, আর যেখানে মানুষ আছে সেখানে ভালনারেবিলিটি থাকবেই। হয়তো এই মুহূর্তে কোথাও আর একটা প্ল্যান তৈরি হচ্ছে, আরও বড়, আরও নিখুঁত আর আরও অদৃশ্যভাবে।